মাধ্যমিক পর্যায়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সের উপর আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রহিম সুমন। আজকে আমরা অ্যাডোবি ফটোশপের একটি স্পেশাল টুল পেইন্ট টুলের ব্যবহার দেখব। পেইন্ট টুল ব্যবহার করে নিখুঁত অবজেক্ট সিলেকশন কিভাবে করতে পারি এবং তার ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করা যায় তা আমরা শিখব। যদিও আজকের ক্লাসটি অ্যাডোবি ফটোশপে পেইন্ট টুলের ব্যবহার দেখানো হচ্ছে, তথাপি এই টুলটি অ্যাডোবি ইলাস্ট্রেটরে বহুল ব্যবহৃত একটি টুল এবং অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমরা যখন পেইন্ট টুলের ব্যবহার শিখব তার প্রস্তুতি স্বরূপ আজকের এই ক্লাসটি। প্রথমে দেখে নেওয়া যাক এই পর্বে আমরা যা শিখতে যাচ্ছি। পেইন্ট টুল কি? এটি মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটরের অংশে বইটিতে 101 নম্বর পৃষ্ঠাতে আলোচনা করা হয়েছে। কোথায় কোথায় পেইন্ট টুল ব্যবহার করা হয়? টুল বক্সে পেইন্ট টুলের অবস্থান শনাক্তকরণ, পেইন্ট টুলের গুরুত্বপূর্ণ অংশগুলো, পেইন্ট টুল ব্যবহার করে নিখুঁত অবজেক্ট সিলেকশন ও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন। এবার আমরা বিস্তারিত শিখব। পেইন্ট টুল কি? আগেই বলেছি পেইন্ট টুল ফটোশপ এবং ইলাস্ট্রেটর উভয় ক্ষেত্রেই বহুল ব্যবহৃত এবং গুরুত্বপূর্ণ একটি টুল। এখানে ছবিতে আমরা পেইন্ট টুলের ব্যবহার সম্পর্কে কিছুটা ধারণা পেতে পারি। পেইন্ট টুলের সাহায্যে আমরা কিছু পয়েন্ট তৈরি করতে পারি। এখানে যেমন দেখানো হয়েছে একটা পয়েন্ট থেকে আমরা এরকম একটা অংশ হ্যান্ডেল তৈরি করতে পারি, যেটাকে বলা হয় হ্যান্ডেল, এবং এর মাধ্যমে একটা রেখা কতটুকু পরিমাণ বাঁক নিবে কিংবা সরল রেখায় চলবে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্য পেইন্ট টুলের সাহায্যে আমরা একটা অবজেক্টকে খুব সহজেই নিখুঁতভাবে সিলেক্ট করতে পারি। ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হোক কিংবা সিলেক্টকৃত একটি অবজেক্টকে অন্য একটি ব্যাকগ্রাউন্ডে ট্রান্সফারের জন্যই হোক। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আমরা বিভিন্ন শেপ তৈরির জন্য এই টুলটি ব্যবহার করতে পারি, কেননা এই টুলটির মাধ্যমে একই সময়ে যেমন সরলরেখা অঙ্কন করতে পারি ঠিক তেমনি বক্ররেখাও তৈরি করতে পারি। পরবর্তীতে সেই রেখাগুলোর সমন্বয়ে তৈরিকৃত ক্ষেত্রটাকে বিভিন্ন রং দিয়ে পূর্ণ করে আমরা একটি অবজেক্টের পূর্ণাঙ্গ আকৃতি তৈরি করতে পারি। স্ট্রেট লাইন, সরলরেখা বা কার্ভ, বক্ররেখা তৈরি বা সরল ও বক্রপথে একটি অবজেক্ট তৈরি অথবা সিলেক্ট করার একটি টুল হচ্ছে পেইন্ট টুল। যদিও এটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের বহুল ব্যবহৃত এবং জনপ্রিয় একটি টুল যার সাহায্যে অবজেক্ট তৈরি করা হয়, তথাপি ফটোশপেও ইমেজ এডিটিংয়ের জন্য অবজেক্ট সিলেকশনে এটি খুবই ভালো ফলাফল দেয়। আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কোথায় কোথায় পেইন্ট টুল ব্যবহার করা হয়? অ্যাডোবি ফটোশপে সাধারণত অবজেক্ট সিলেকশনের ক্ষেত্রে এই টুলটি ব্যবহার করে থাকি। ফটোশপে ইমেজ এডিটিংয়ের সময় যেখানে ইমেজের পিক্সেলগুলোকে নিখুঁতভাবে সিলেক্ট করার প্রয়োজন পড়ে সেখানেই পেইন্ট টুল ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। কখনো কখনো ক্লায়েন্ট যার প্রয়োজনে ইমেজগুলো এডিট করা হচ্ছে সেই নির্দেশ দিয়ে দেয় পেইন্ট টুলের সাহায্যে এই এডিটিংয়ের কাজটা সম্পন্ন করতে হবে। এটি একটি অবজেক্ট আউটলাইনকে একই সময়ে সরলরেখায় ও বক্ররেখার সাহায্যে সিলেক্ট করার সুবিধা দেয়, বিধায় সিলেকশন অত্যন্ত নিখুঁত হয়। অনেক ক্ষেত্রেই প্রজেক্টে ক্লায়েন্টের চাহিদা হিসেবে পেইন্ট টুলের ব্যবহার উল্লেখ করে দেওয়া থাকে। টুল বক্সে পেইন্ট টুলের অবস্থান শনাক্তকরণ। তুলনামূলক চিত্র ইমেজে দেখানো হলো। এখানে ফটোশপের ভার্সন 2020 এবং ফটোশপ CS অর্থাৎ ফটোশপ 8 ভার্সনের বইটিতে দেখানো ভার্সনের টুল বক্সের চিত্র পাশাপাশি রেখে একটি তুলনামূলক চিত্র দেখানো হচ্ছে। পেইন্ট টুলকে আমরা কোন আইকনের মাধ্যমে চিহ্নিত করতে পারবো বা পেইন্ট টুলের আইকনটি দেখতে কেমন হবে। এখানে দেখতে পাচ্ছি যে ফটোশপের ইন্টারফেসটা, এটা ফটোশপ 2020 ভার্সনের ইন্টারফেস। এখানে যে টুল বক্সটি দেখা যাচ্ছে এই টুল বক্সটি ফটোশপ 2020 এর। এখানে পেইন্ট টুলটাকে আমরা এরকম মাঝামাঝি পর্যায়ে এরকম একটা আইকন অনুসারে দেখতে পাবো বাই ডিফল্ট। আর যদি বইটির ভার্সনের সাথে তুলনা করা হয় তাহলে এর পেইন্ট টুলের আইকনটা একটু পরিবর্তিত। এটা যেমন নিচের দিকে, এর মুখটা যেমন নিচের দিকে নামানো, পেইন্ট টুলের নিপ বা শীর্ষ অংশটা এটা উপরের দিকে আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক না কেন, আইকন দেখতে যেমনই হোক, উভয় ক্ষেত্রে আমরা একই ধরনের কাজ সম্পন্ন করতে পারি।
আমরা যদি ফটোশপে যাই, আমরা যদি ফটোশপ 2020 ভার্সনটি ওপেন করি, তাহলে আমরা এই মাঝামাঝি পর্যায়ে এই জায়গাটাতে, এটা পেন টুলের গ্রুপ, সাধারণত এই অংশটা সিলেক্ট করা থাকে পেন টুলটা। যদি সেটা নাও থাকে, কিবোর্ড থেকে শর্টকাট কি পি প্রেস করে, পেন টুলের পি প্রেস করে পেন টুলকে সিলেক্ট করতে পারি। এবার আমরা দেখব পেন টুলের গুরুত্বপূর্ণ অংশগুলো। পেন টুল সেকশনে পেন টুলের সাথে আরও 6টি টুল দেখতে পাবো। পেন টুলের জন্য মূল 2টি অংশ অবশ্যই মনে রাখতে হবে। প্রথমত অ্যাঙ্কর পয়েন্ট, দ্বিতীয়ত কার্ভ। অ্যাঙ্কর পয়েন্ট একটি সরল বা বিশেষত বক্ররেখার পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য যে পয়েন্ট বা বিন্দুগুলো ব্যবহার করা হয় সেগুলোকেই অ্যাঙ্কর পয়েন্ট বলে। কার্ভ পাশাপাশি অবস্থিত 2টি অ্যাঙ্কর পয়েন্টের মধ্যবর্তী বক্ররেখাগুলোকেই আমরা কার্ভ বলতে পারি। এখানে আরেকটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এখানে যে ইমেজটা আমরা দেখতে পাচ্ছি এটার কোনো সাধারণ কলম না। অ্যাডোবি ফটোশপ, স্পেশালি অ্যাডোবি ইলাস্ট্রেটর ডিজাইন কিংবা ছবি অঙ্কনের জন্য ব্যবহার করা হয়, বিশেষ করে ডিজিটাল স্ক্রিনে। সাধারণত মাউসের পরিবর্তে একটি বিশেষ কলমের সাহায্যে ড্রয়িং বা অঙ্কনের কাজটি সম্পন্ন করা হয়। এই পেনগুলোকে সাধারণত স্টাইলাস বলা হয়, কখনো কখনো কেউ কেউ ডিজিটাল পেন বলতে পারে। পণ্য উৎপাদনকারক কোম্পানিগুলো তাদের পছন্দসই নাম অনেক সময় প্রোডাক্টে দিয়ে থাকে। সাধারণত মাউসের সাহায্যে এই নিখুঁত অঙ্কনের কাজগুলো সম্পন্ন করা যায় না, তথাপি মাউসের ব্যবহার করেই আমরা আমাদের লেসনগুলো সম্পন্ন করব। অ্যাঙ্কর পয়েন্টগুলোর মধ্যবর্তী রেখাগুলোকে বক্ররেখায় রূপান্তরের জন্য অ্যাঙ্কর পয়েন্টকে কনভার্ট পয়েন্ট টুল এর সাহায্য নিতে হয়। এতে একটি অংশ তৈরি হয়, এই অংশটিকে বলা হয় হ্যান্ডেল। এর সাহায্যে মূলত বক্ররেখাগুলোর বাঁক নিয়ন্ত্রণ করা হয়। এবার পেইন্ট টুল ব্যবহার করে নিখুঁত অবজেক্ট সিলেকশন ও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন কিভাবে করতে হয় তাই আমরা দেখব। প্রজেক্ট পেইন্ট টুলের সাহায্যে অলঙ্কার সিলেক্ট করে এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা। এখানে আমরা একটা ই কমার্স ওয়েবসাইটের স্ক্রিনশট দেখতে পাচ্ছি, যেখানে তারা বিভিন্ন রিং টাইপের অলঙ্কারগুলো বিক্রি করে থাকে। প্রত্যেকটা ইমেজের, এখানে যদি প্রত্যেকটা ইমেজের দিকে আমরা তাকাই তাহলে এর ব্যাকগ্রাউন্ড দেখতে পাবো সাদা রঙের, অর্থাৎ একই রঙের ব্যাকগ্রাউন্ড। কিন্তু যখন এই ছবিগুলো তোলা হয় তখন যদি কোনো কাপড়ের উপর তোলা হয় সেখানে কিছুটা ভাঁজ থাকতে পারে, কিছুটা স্পট থাকতে পারে। এই জন্য এই প্রোডাক্টগুলোকে পরবর্তীতে ফটোশপে নিয়ে এসে তার ব্যাকগ্রাউন্ড পরিবর্তনের কাজটা করা হয়ে থাকে। কখনো কখনো ক্লায়েন্ট এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভিংয়ের ক্ষেত্রে পেইন্ট টুল বাধ্যতামূলক করে দেয়। আমরা ডান পাশে এখানে যে ইমেজটা দেখতে পাচ্ছি, এই ইমেজ সাধারণ একটি কাগজের উপর অলঙ্কার রেখে ছবি তোলা হয়েছে। এখানে বেশ কিছু ভাঁজ দেখতে পাচ্ছি, এবং যদি এই ভাঁজগুলো নাও থাকতো তথাপি অন্যান্য ইমেজগুলোর সাথে ম্যাচ করার জন্য হলেও আমাকে এই ব্যাকগ্রাউন্ডের রঙটা পরিবর্তন করে সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন করতে হতো। আমরা এই প্রক্রিয়াটি দেখব, অন্তত আমরা মূল প্রক্রিয়াটি শিখব। পেইন্ট টুলের সাহায্যে এই ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তনের প্রক্রিয়াটা আমরা দেখব। আমরা ফটোশপে চলে যাচ্ছি। আমাদের পরিবর্তিত ফলাফলটা অনেকটা এরকম হবে। এই আমাদের মূল ইমেজ, এই আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভড, এই আমাদের পরিবর্তিত ফলাফলটা, ব্যাকগ্রাউন্ড যখন সাদা রঙের ব্যাকগ্রাউন্ডে রূপান্তর করা হয়েছে। তো প্রথমে আমরা প্রোডাক্টটিকে ওপেন করে নিই। ফাইল, ওপেন। এই হচ্ছে আমাদের আজকের প্রজেক্টের ইমেজ, যার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে হবে। আমরা দুটি অংশের ব্যাকগ্রাউন্ড একই সময়ে পরিবর্তন করব না, টাইম ডিউরেশন কম রাখার সুবিধার জন্য আমি শুধুমাত্র একটি অংশের কাজটি করে দেখাবো এবং নিয়মটা তোমাদের শেখাবো। তোমরা বাড়িতে সময় নিয়ে ধীরে সুস্থে এই প্রক্রিয়াগুলো প্রাপ্ত করতে পারবে এবং আশা করি আমার থেকেও আরও নিখুঁতভাবে এই কাজটি সম্পন্ন করতে পারবে। যেহেতু এই ধরনের অবজেক্টগুলো তুলনামূলকভাবে ছোট আকৃতির হয়ে থাকে, তাই আমাদের জুম করে নিতে হবে যতটুকু সম্ভব। টুল বক্স থেকে আমরা পেন টুল সিলেক্ট করব। শর্টকাট কিবোর্ড থেকে পি টাইপ করলেও আমাদের পেন টুলে নিয়ে যাবে। পেন টুল, এখানে
ফ্রি ফ্রম পেন টুলও সিলেক্ট করছি না, বা অন্য কোনো না, শুধু পেন টুল, যেটা এই পেন টুলটাকে সিলেক্ট করছি। আমরা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি করা শুরু করব। যেখানে যেখানে এখন আমি ক্লিক করব সেখানে সেখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো তৈরি হবে, তবে একটা বিশেষ নিয়ম মেনটেন করে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমি তৈরি করব। কিবোর্ড থেকে স্পেস বার চাপ দিলে এই হ্যান্ড টুল সিলেক্ট করা থাকবে, হ্যান্ড টুলের আইকনটা আসবে, অথবা কিবোর্ড থেকে এইচ কি প্রেস করেও আমরা হ্যান্ড টুলে যেতে পারি। মুভ করানোর জন্য আমরা এই হ্যান্ড টুলের ব্যবহার করব। এখানে যদি আমরা কনসিডার করি, এইখানে যদি এই দুটো অংশ বিবেচনা করি যে এখানে কয়টা রেখা হবে, এই পয়েন্টটাতে এসে একটা কোণ উৎপন্ন হয়েছে। এই জন্য আমি চেষ্টা করব রেখাগুলোকে একটা বাঁক যতটুকু নিয়েছে ততটুকুকে কভার করার জন্য দুটো অ্যাঙ্কার পয়েন্টের ভেতরে রাখার জন্য। যদি অ্যাঙ্কর পয়েন্ট বা যদি রেখাগুলোর পরিমাণটা খুব দীর্ঘ হয়ে যায়, তখন সেখানে দুটো অ্যাঙ্কর পয়েন্টের পরিবর্তে 3টি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে সেই জায়গাটাকে কন্ট্রোল করার বা সিলেকশনটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করব। প্রথমেই আমি আমার এই যে অংশটাতে একটি অ্যাঙ্গেল তৈরি করেছে বা কোণ তৈরি করেছে সেখানে ক্লিক করছি। যে ডটটা দেখতে পাচ্ছি এই ডটটাকে বলা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। আমি আরেকটু জুম করে নিচ্ছি বোঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে। এরপর এখান থেকে এতটুকু পরিমাণ এরিয়া, এখানে একটা বাঁকে সম্পূর্ণটুকু কভার করা সম্ভব, একটি বাঁকের মাধ্যমে সম্পূর্ণটুকু সিলেক্ট করা সম্ভব। তাই এখানে এসে আবার আরেকটা অ্যাঙ্গেলের মতো দেখতে পাচ্ছি যে এদিকে সোজা চলে গেছে আর এখানে একটা রাউন্ড শেপে এটুকু এসেছে। কাজেই এই জায়গাটাতে যেখানে অ্যাঙ্গেলটা আমার মনে হচ্ছে সেই জায়গাটাতেই ক্লিক করছি। তোমাদের হয়তো দেখতে একটু সমস্যা হতে পারে, অবজেক্টের কালার কোথাও কোথাও এই অবজেক্টের রং এবং ব্যাকগ্রাউন্ডের রং প্রায় একই রকম হয়ে গেছে, এই জন্য এই সমস্যাটা হতে পারে, এই জন্য দেখার সমস্যাটা হতে পারে। এবার এখান থেকে এত দূর পরিমাণ একটা স্ট্রেট লাইনের মতো মনে হচ্ছে, এখানে এসে আবার একটা কোণ উৎপন্ন করে আবার আরেকটা স্ট্রেট লাইন তৈরি হয়েছে। তো আমার দ্বিতীয় অ্যাঙ্কর পয়েন্টটা এই কোণের জায়গাটাতে আমি বসাচ্ছি। আমাদের এখন বিবেচনা না করলেও চলবে যে এখানে রেখাগুলো একটার উপর আরেকটা প্রপারলি সীমানা বরাবর বসেনি, এটা সীমানা বরাবর বসানোর কাজটা আমরা পরে সম্পন্ন করব। এখান থেকে এত দূর পরিমাণ, ধরা যাক এটুকু, আমি একটি রেখার সাহায্যে নিয়ন্ত্রণ করব। এরপর এইখান থেকে এত দূর পরিমাণ একটা বাঁকের সাহায্যে আমি নিয়ন্ত্রণ করতে পারি। এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট বসালাম। এরপর এখান থেকে বাইরের অংশটা, ভেতরের অংশ না, বাইরের অংশটা আমাকে সিলেক্ট করতে হবে। এই পর্যন্ত মনে হয় একটি রেখা দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে, সমস্যা নেই। যদি মাঝখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট বসানোর প্রয়োজন পড়ে আমরা সেটাকে বসাতে পারবো, আবার অতিরিক্ত অ্যাঙ্কর পয়েন্টগুলোকেও আমরা রিমুভ করতে পারবো। যত বেশি অ্যাঙ্কর পয়েন্ট আমি বসাবো তত বেশি নিয়ন্ত্রণ আমি এই সিলেকশনের উপর প্রতিষ্ঠা করতে পারবো, বা সিলেকশনটা তত বেশি নিয়ন্ত্রিতভাবে করতে পারবো, কিন্তু সময়ের পরিমাণটা বেশি লাগবে। এরপর এই জায়গাটাতে এখানে এসে আবার নিচের দিকে নেমে গেছে, এখানে আরেকটা কোণ উৎপন্ন হয়েছে মনে হচ্ছে, আমি এখানে একটা ক্লিক করছি। এখানে এসে আরেকটা, এই জায়গাটাতে একটা, এখানে একটা, এখান থেকে সোজা এখানে একটা, এটুকু অংশ মোটামুটি একটা কার্ভের মধ্যে আসছে। এরপর এই জায়গাটুকুর জন্য আমি আরেকটা কার্ভ ব্যবহার করব। এখান থেকে এতদূর পরিমাণ একটা কোণ, তারপর এখানে বেঁকে অন্যদিকে চলে গেছে। কাজেই এই জায়গাটাতে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট বসাচ্ছি আমি। এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট, একই রকমভাবে এই জায়গাটাতে এখানে একটা কোণ, এখানে
এখানে একটা, এখানে একটা, এখানে একটা বসাতে পারি। এখানে মোটামুটি একটা রাউন্ড যে কন্ট্রোল করা যেতে পারে। এখানে একটা, এখান থেকে আবার অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আমি এখানে আরেকটা বসাচ্ছি। এইটুকু অংশ একটা রেখা দ্বারা নিয়ন্ত্রণ করব এবং বাকিটুকু আরেকটা রেখা দ্বারা। তাহলে আমার এটা যেহেতু আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল, শেষ পয়েন্ট আবার স্টার্টিং পয়েন্টের সাথে মিলবে, তাই এই স্টার্টিং পয়েন্টটাতে আমার শেষ দিকটা পড়বে। এই হচ্ছে আমাদের রাফ সিলেকশন। পয়েন্টগুলোকে আবার হ্যান্ডেল তৈরি করার জন্য, কার্ভ তৈরি করার জন্য আমাদের আরেকটা টুলের সাহায্য নিতে হবে। সেই টুলটা কি? সেই টুলটা হচ্ছে কনভার্ট পয়েন্ট টুল। আবার জুম করে নিচ্ছি আমি। কনভার্ট পয়েন্ট টুলগুলো কাজ করবে এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপরে। যখনই আমি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপর, এই জায়গাটার কথাই ধরা যাক, এখান থেকে এরকম বাঁক নিয়ে আসার কথা এই রেখাটা। এই জন্য আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাতে ক্লিক করে আমি ডান দিকে যখনই মাউসটা চেপে ধরে লেফট বাটনে, মাউসের লেফট বাটন ক্লিক করে চেপে ধরে যখন ডান দিকে নিয়ে আসব, তখন দুটো হ্যান্ডেলের মতো তৈরি হবে। এই হ্যান্ডেলটাকে যদি আমরা আরেকটু বড় করি, তাহলে উপরের দিকে নিলে দেখা যাবে যে রেখাটাও, আমার ডান পাশের রেখাটাও বেঁকে যাচ্ছে। বাঁ পাশের রেখাটা বেঁকে সরে আসছে, সেটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এ পর্যন্ত রেখে দিলাম। এটাকে এবার আমরা ঠিক করব। এখন এখানে এই দুটো অংশ, এই ডান পাশের উপরের দিকের যে অংশটুকু গেছে সেটা ডান পাশের অংশ নিয়ন্ত্রণ করার জন্য হ্যান্ডেলের, এবং বাঁ পাশের অংশটুকু নিচের দিকে দেখতে পাচ্ছি, এটা এইটুকু, এই দুটো অ্যাঙ্কর পয়েন্টের মধ্যবর্তী রেখাটা, অর্থাৎ এই যে ইউ আকৃতির হয়ে আছে, এটাকে নিয়ন্ত্রণ করার জন্য। যদি আমরা এক পাশেরটুকু, আমাদের উপরের অংশটুকু মোটামুটি ঠিক আছে, নিচের অংশটা নিয়ন্ত্রণ করার জন্য এই অ্যাঙ্কর পয়েন্টের উপর মাউস পয়েন্টার রেখে শুধুমাত্র আমরা চাচ্ছি এই অংশটুকু, বাঁ পাশের অংশটুকুকেই আমরা মুভ করব। তাহলে আমাদের কিবোর্ড থেকে অল্টার নামের কিবোর্ডটা প্রেস করে চেপে ধরতে হবে। তাহলে আমরা যদি এখন মুভ করি, তাহলে শুধুমাত্র বাঁ পাশের অংশটুকুতে নিয়ন্ত্রণ করতে পারবো বা নিয়ন্ত্রিত হবে, ডান পাশের অংশটুকুই আর হাত পড়বে না। আমরা এখন ম্যাচ করে যতটুকু বাঁক নেওয়া প্রয়োজন ডানে বামে সরিয়ে রেখাটার বাঁকটার নিয়ন্ত্রণ করে বসিয়ে দিব। এভাবে আমরা যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেল তৈরি করার মাধ্যমে রেখাগুলোর বাঁক পরিবর্তন করতে পারি বা নিয়ন্ত্রণ করতে পারি। এটাকে একটু ভেতর দিকে মনে হচ্ছে, আমি এখানে আরেকটা হ্যান্ডেল তৈরি করছি। এই একটু ভেতর দিকে বসিয়ে দিলাম, একটু ভেতর দিকে ডাবানো মনে হলো। এরপর এখানে একটু বেশি উপরের দিকে উঠে গেছে, নিচের দিকে নামাতে হবে, তাহলে এটার মাধ্যমেই নামাতে পারি। কিন্তু এই ডান পাশের অংশটুকুই আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, বাঁ পাশের অংশটুকুতে আমি হাত দিব না, তাহলে এই বাঁ পাশের রেখাটাও পরিবর্তিত হয়ে যাবে। এই জন্য আবার কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে আমি শুধুমাত্র বাঁ পাশের হ্যান্ডেলটাকেই নিয়ন্ত্রণ করে বসিয়ে দিচ্ছি। এই এটার উপর বসে গেছে। এখন আমরা যদি এইটুকুর অংশের কথা দেখি, তাহলে আবার এখানে আমাকে একটা হ্যান্ডেল তৈরি করতে হবে। এই যেহেতু ডান পাশেরটুকু নিয়ন্ত্রণ করতে যেয়ে বাঁ পাশের অংশটুকুকেও আমি পরিবর্তন করে ফেলেছি, সেই ক্ষেত্রে আবার অল্টার কি চেপে ধরে আমাকে বাঁ পাশের অংশটুকু নিয়ন্ত্রণ করতে হবে, শুধুমাত্র বাঁ পাশের অংশটুকু। এবার এখান থেকে এতটুকু অংশ একটা রাউন্ড আকারে আসার কথা। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ধরে আমি প্রথমে এইটুকু ডান পাশের নিচের এই অংশটুকু শেপটাকে বসিয়ে নিলাম, তৈরি করে নিলাম। এবার এই উপরেরটুকু নিয়ন্ত্রণ করার জন্য উপরের হ্যান্ডেলটুকু ধরে কাজ করব।
কিবোর্ড থেকে অল্টার কি চেপে ধরে আমি এবার ক্লিক করছি, উপর দিকে টেনে নিয়ে যাচ্ছি, বাঁক তৈরি হচ্ছে। এখান থেকে এতটুকু পরিমাণ নিয়ন্ত্রণ ঠিক আছে, কিন্তু এখানে এসে একটু সীমানা থেকে, অবজেক্টের সীমানা থেকে ডান দিকে সরে গেছে। তাহলে এখানে আবার অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমাকে এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি শুরুতেই অল্টার কি চেপে ধরছি, শুধুমাত্র ডান পাশের এই অংশটুকু নিয়ন্ত্রণ করার জন্য। এই সময় নিয়ে চাইলে আরেকটু নিখুঁতভাবে করা যায়, তোমরা সেটা করতে পারো। আমি শুধুমাত্র নিয়মটা দেখাচ্ছি। এই দুটো পয়েন্টের মাঝখানে একটা শেপ আসার কথা, বাঁক আসার কথা। অল্টার কি চেপে ধরে যেহেতু আমি শুধুমাত্র এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্টের হ্যান্ডেল তৈরি করছি। এবার শুধুমাত্র এটুকু অংশ পরিবর্তন করার জন্য উপরের হ্যান্ডেলের এই পয়েন্টটাতে ক্লিক করছি, অল্টার কি চেপে ধরে। মোটামুটি ঠিক আছে। এই দুই পয়েন্টের মধ্যবর্তী অংশটুকুকে আবার একটু নিচে নামিয়ে আনতে হবে, অর্থাৎ এখানে আরেকটু বাঁকাতে হবে। এইটুকু অংশ আবার উপর দিকে উঠে গেছে, এখানে আরেকটু রাউন্ড হবে। এই জন্য শুধু এই ডান পাশের এই হ্যান্ডেলটুকুকে ধরে নিয়ন্ত্রণ করব, অল্টার কি চেপে ধরে। এবার এই অংশটুকুকে আমরা মুভ করব। এটুকু অংশ পরিবর্তন হয়ে গেছে, তাহলে অল্টার কি চেপে ধরে শুধুমাত্র এই হ্যান্ডেলের পার্টটুকুকে আমরা মুভ করব। এটা উপর দিকে আছে, এইটুকু আগে অ্যাডজাস্ট করে নিলাম। এখন এই অংশটুকুকে ধরে অল্টার কি চেপে ধরে আমরা এই পার্টটুকুকে বসিয়ে দিচ্ছি। এখন এখান থেকে এতটুকু অংশ, তাহলে এখানে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট লাগবে আমাদের। এইটুকু অংশ উপর দিকে উঠে গেছে, শুধুমাত্র এই হ্যান্ডেলটাকে ধরে নিয়ন্ত্রণ করতে হবে, অল্টার কি চেপে ধরছি, ধরে আমি এটাকে মুভ করে বসাচ্ছি। এটুকুকে নিয়ন্ত্রণ করতে হবে, এই জন্য শুধুমাত্র এটুকুকে ধরার জন্য হ্যান্ডেলের এই অংশটুকু, উপরের বা পাশের হ্যান্ডেলের অংশটুকুকে ধরার জন্য অল্টার কি চেপে ধরে ছোট বড় করলে বাঁকের পরিমাণ পরিবর্তিত হবে। এখানে একটা বাঁক আসার কথা। এই এখন এটুকু যেহেতু সরে গেছে, আবার অল্টার কি চেপে ধরে এখান থেকে যে হ্যান্ডেলটা নিচের দিকে এসছে আমি এটাকে বসিয়ে দিচ্ছি। এখান থেকে এতটুকু নিয়ন্ত্রণ করতে হবে, তাই এখানে আরেকটা হ্যান্ডেল। এখন এখানে যেহেতু এটুকু আবার সরে আসছে, অল্টার কি চেপে ধরে এই অ্যাঙ্কর পয়েন্টার নিচের দিকে নেমে আসা হ্যান্ডেলের অংশটুকুকে আমি আবার তুলে বসিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের
সিলেকশন। এখন এইটাকে যেহেতু অ্যাঙ্কার পয়েন্ট এবং পেন টুলের কার্ভে রূপান্তরিত আছে, সেহেতু এটাকে পূর্ণাঙ্গ সিলেকশনে রূপান্তর করার জন্য মাউস থেকে রাইট বাটনে ক্লিক করব। আমরা রাইট বাটনে ক্লিক করলে আমরা এখানে যে মেনুটা পাবো সেই মেনু থেকে মেক সিলেকশন এই কমান্ডটা দিব। এখানে প্রশ্ন আসবে ফেদার। আমরা গত ক্লাসে ফেদার সম্পর্কে পড়েছি, ফেদারের রেডিয়াসটুকু কতটুকু হবে। আমরা এখানে 0 পিক্সেল রাখতে পারি। চমৎকার একটি সিলেকশন হয়েছে। এখন এই সিলেকশনের অংশটুকুকে রেখে বাকি অংশটুকু, বাকি যে ব্যাকগ্রাউন্ড আছে এই বাইরের সাইডের এইটুকুকে হিডেন করার জন্য, একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড তৈরি করার ক্ষেত্রে হিডেন করার জন্য ফটোশপের লেয়ার প্যালেটের নিচের অংশ থেকে আমরা একটা অ্যাড এ মাস্ক এই আইকনটিতে ক্লিক করে একটি মাস্ক অ্যাড করব। সাথে সাথে আমাদের অবজেক্টটির চারপাশে থাকা প্রকৃত ব্যাকগ্রাউন্ডের রঙটি পৃথক হয়ে গেছে। এখন আমরা যদি সিলেকশনের দিকে তাকাই, তাহলে আমরা আমাদের অবজেক্টের চারপাশে যে মসৃণ একটি সিলেকশন থাকার কথা সেটুকুই দেখতে পাবো। স্বাভাবিক অবস্থায় যেরকম প্রত্যাশিত ছিল অনেকটা সেরকমই রয়েছে। মাস্কের কনসেপ্ট আমরা প্রথম দিকের ক্লাসগুলোতে দেখেছি, আমি আর এখানে বিস্তারিত বর্ণনা করছি না। আমরা যদি এখানে সাদা ব্যাকগ্রাউন্ড দিতে চাই, এই জন্য এই যে ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার আইকনটি রয়েছে, এখানে ক্লিক করে সলিড কালারের একটি লেয়ার তৈরি করব। কেন? সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য। উপর দিক থেকে সাদা রং সিলেক্ট করছি। খেয়াল রাখতে হবে এখানে সবগুলোই FFF দিয়ে পূর্ণ করা হয়েছে কিনা। সাদা রঙের কোড হচ্ছে সবগুলোই F হবে। ছোট হাতের বা বড় হাতের F এর মধ্যে কোনো পার্থক্য নেই, F হতে হবে। আমরা ওকে বাটনে ক্লিক করছি। এখন এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ার তৈরি হলো সাদা রঙের, এটিকে আমরা নিচে নিয়ে আসবো। কিসের নিচে? আমাদের সিলেক্টকৃত যে লেয়ারে রয়েছে, আমাদের সিলেক্টকৃত অবজেক্টটি যে লেয়ারে রয়েছে সেই লেয়ারটির নিচে। তাহলে আমরা এখানে সাদা ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমাদের অলংকারটিকে দেখতে পাচ্ছি। এখন যেভাবে আমরা বাইরের অংশটুকুর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করলাম, একই রকমভাবে ভেতরের অংশটুকুর ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে হবে। এই অংশটুকু আমি একটু দ্রুত করব। আবার কিবোর্ড থেকে পেন টুল পি সিলেক্ট করছি, অ্যাঙ্কার পয়েন্টগুলো তৈরি করছি, অ্যাঙ্গেলগুলো বিবেচনা করে, এবং সর্বশেষ অ্যাঙ্কার পয়েন্টে ফেরত আসছে। এখন এই অ্যাঙ্কার পয়েন্টগুলোর কার্ভগুলোকে বা রেখাগুলোকে একটু বাঁকাতে হবে। এই বাঁকানোর জন্য আমরা এই পেন টুলের কনভার্ট পয়েন্ট টুল এই টুলটিকে সিলেক্ট করছি। অ্যাঙ্কার পয়েন্টের ক্লিক করে আমরা একটা হ্যান্ডেল তৈরি করছি। হ্যান্ডেলের সাহায্যে অল্টার কি চেপে ধরে আগের মতোই আমরা কার্ভগুলোকে নিয়ন্ত্রণ করছি। এটুকুর ভেতরে একটু বাঁক নিয়ে আসতে পারি আমরা। ভেতরের এইটুকু অংশ সিলেক্ট করার জন্য রাইট বাটনে ক্লিক করলে এই মেনুটা পাবো। এখান থেকে মেক সিলেকশন এটাকে সিলেক্ট করব। রেডিয়াস 0, ওকে, সিলেক্ট হয়ে গেল সিলেকশন। এখন এই সিলেকশনটুকুকে হাইড করার জন্য আমাদের এই সিলেক্টকৃত এরিয়াটা ব্ল্যাক রঙে বা কালো রঙে ফিল আপ করতে হবে। কারণ কি? কারণ আমরা আমাদের প্রকৃত ব্যাকগ্রাউন্ডের কালারটিকে বা অংশটিকে হিডেন করার জন্য মাস্ক ব্যবহার করছি। মাস্কের কনসেপ্টটা কি? মাস্কের কনসেপ্ট হচ্ছে মাস্ক যে অংশটুকুর মধ্যে তৈরি হবে বা মাস্ক যে লেয়ারে তৈরি হবে সেখানে কালো অংশটুকুর মধ্যে থাকা প্রকৃত অবজেক্টের যে রঙটাই থাকুক, যে পিক্সেলগুলোই থাকুক, সেটিকে হাইড করে দিবে। এই জন্য এই সিলেক্টকৃত অংশটুকুর ভেতরকার এই কালার বা এই মূল ব্যাকগ্রাউন্ডের এই অংশটুকুকে হিডেন করার জন্য আমাকে কালো রঙটি ফিল আপ করতে হবে।
আর মাস্কে থাকা সাদা অংশটুকুর মধ্যে অবজেক্টের যে অংশ বা পিক্সেলগুলো থাকবে সেটুকু আমাদের সামনে দৃশ্যমান থাকবে। আমাদের এই সিলেক্টকৃত অংশটি মাস্কে হিডেন করার জন্য মাস্কের কালো অংশটুকুকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম। এবার আমাদের মাস্কটি অ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে। এডিট বাটনে ক্লিক করব। এডিট মেনু থেকে ফিল অপশনটিতে ক্লিক করব অথবা শিফট প্লাস F5 সিলেক্ট করব। এরপর কালার এই কন্টেন্টস এই অংশটিতে ক্লিক করলে এখান থেকে আমরা কালার সিলেক্ট করলে রঙের অপশনটি রঙের বক্সটি ওপেন হবে আমাদের সামনে। এখান থেকে কালো রং সিলেক্ট করব। সব 00 থাকবে, এখানে 000 এটা নির্ধারণ করা রয়েছে এবং সাদা রঙের জন্য সব F সিলেক্ট বা নির্ধারণ করা রয়েছে। এবার কালো রং সিলেক্ট করার পর ওকে বাটনে ক্লিক করব। এবার আমরা যেহেতু কালো রং সিলেক্ট করা রয়েছে এবার ওকে বাটনে ক্লিক করতে পারি। এবার এই সিলেকশনটাকে ডিসিলেক্ট করার জন্য, অর্থাৎ এই সিলেকশনটা এখন আর আমার সামনে ধরে রাখার প্রয়োজন নাই, এটাকে হিডেন করার জন্য আমরা কন্ট্রোল ডি বা ডিসিলেক্ট করতে পারি। এবার যদি আমরা অবজেক্টের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড প্রকৃত ব্যাকগ্রাউন্ডের পরিবর্তে সাদা রঙের একটি ব্যাকগ্রাউন্ডে রূপান্তরিত হয়েছে, সাদা রঙের ব্যাকগ্রাউন্ড দ্বারা প্রতিস্থাপিত হয়েছে। এবার আমাদের প্রয়োজন অনুসারে ছবিটিকে সেভ করতে পারি। আজ এই পর্যন্তই। তোমাদের পরবর্তী ক্লাসের জন্য আমন্ত্রণ রইল। আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।